প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা 40 শেষ অংশ। ইশরাত ওয়াশরুম থেকে বের হয়ে হাতের তোয়ালে দিয়ে আলগোছে মুখ মুছে নিয়ে সামনে মিররের দিকে অগ্রসর হলো। যেতে যেতে কাউচের উপরে সামান্য ভিজে তোয়ালেটা রেখে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালাতে চালাতে একবার চোখ তুলে তাকালো পেছনে দাঁড়িয়ে থাকা জাইনের দিকে। জাইন রুমে প্রবেশ করার পর থেকে এমনভাবেই দাঁড়িয়ে আছে। এবার ইশরাত ভ্রু নাচিয়ে জানতে চাইল, কি হয়েছে, খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? জাইন কথা বলল না। অবিচল দৃষ্টি সামনে স্তম্ভিত রেখে এক পা দুপা করে এগিয়ে ইশরাতের সন্নিকটে দাঁড়ালো। সম্মুখে প্রশ্নাত্মক চেহারা নিয়ে দাঁড়ানো ইশরাতের কথার উত্তর না দিয়ে আলগোছে বাহু ধরে উপাস ফিরিয়ে দিল। গম্ভীর মুখে তখন নমনীয়তা দোলা দিচ্ছে। ব্রাশ করে রাখা চুলগুলো পিঠের উপর থেকে আলগোছে সরিয়ে দিয়ে সামনে সেট করে রাখলো। মেইলি ঘাড় হতে চোখ তুলে সামনের দর্পণে তাকাতে প্রতিবিম্বের সাথে চোখাচোখি হলো। পকেট হাতড়ে বুসর ব্র্যান্ডের পেন্ডেন্ট বের করলো জাইন। তা ধীরে ধীরে মেইলি গলায় পরিয়ে দিয়ে লহুসরে উচ্চারণ করলো, দিস পেন্ডেন্ট ইজ মেড ফর ইউ রে। কথা শেষ করে ইশরাতের চুলের ভাঁজে শব্দ করে চুমু খেলো। ইশরাত এতক্ষণ যাবৎ গলায় ঝোলানো হোয়াইট ডায়মন্ডের পেন্ডেন্টটা দেখছিল। জাইনের কথা সামান্য নড়ে উঠল সে। চোখ তুলে তাকাতে আবারও চোখাচোখি হলো। জাইন ইশরাতের বাহু ধরে নিজের দিকে ফেরাতে ফেরাতে চমৎকার হাসলো, শুধালো, ভালো লেগেছে? ইশরাত মুখ ফুটে কিছু শব্দ ব্যয় করার আগে জাইন বলে উঠল, ভালো না লাগলে কোনো কিছু করার নেই। আপনাকে আমার চিহ্ন বয়ে বেড়াতে হবে। এটা আপনি আমার তার প্রমাণ বহন করবে। জাইন ঝুঁকে ইশরাতের কপালে চুমু খেতে যাবে, ইশরাত 2 পা পিছিয়ে গেল। আকস্মিক বাধা দেওয়ার কারণ জাইন খুঁজে পেল না। কপালে সামান্য ভাঁজ ফেলে জানতে চাইল, সমস্যা কি? কথা শেষ করে এগিয়ে আসলো ইশরাতের সম্মুখে। 2 হাতে বাহু চেপে ধরতে যাবে, ইশরাত আবারও দূরে সরে গেল। জাইন এবার সামান্য বিরক্ত হয়ে শুধালো, ইশরাত, সমস্যা কি, বলবে না মাই? ইশরাত বুড়ো যুগলের মাঝে ভাঁজ ফেলে বলল, আমাকে বলার সুযোগ দিলে তো আমি বলবো। জাইন বুকে আড়াআড়ি হাত বেঁধে শুধালো, আমার স্পর্শ খারাপ লাগছে? ইশরাত সহজ গলায় বলল, জি না। জাইন কপালের মধ্যখানে ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, অস্বস্তি হচ্ছে? ইশরাত এবারও না বোধক মাথা নাড়িয়ে বলল, জি না। বিরক্ত কণ্ঠে জানতে চাইল জাইন, তাহলে সমস্যা কোথায়? ইশরাতের নিরুদ্বেগ কণ্ঠস্বর, আমার দেনমোহর আপনি এখন আদায় করেননি। কথা শেষে মেইলি কোমল হাত বাড়িয়ে দিলে পুরুষ দেহের সম্মুখে, বলে উঠল, দেনমোহর দিন। জাইন পকেট হাতালো, না কিছুই নেই। ইশরাতের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে উঠল, আগামীকাল দেই। ইশরাত ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এক্ষুনি চাই দিনমোহর দিন, না হলে স্পর্শ করার অনুমতি দেব না। জাইন শ্বাস ফেলল, ইশরাতের পানে দৃষ্টি নিবিষ্ট করে বিরস কণ্ঠে বলল, দিচ্ছি দেনমোহর। ইশরাত ভুরু উঁচিয়ে শুধালো, এখন টাকা কোথায় পাবেন আপনি? জাইন ইশরাতের দিকে তেরছা চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি তো ফতুর, টাকা কোথা থেকে পাবো? সঠিক আপনার কথা, সত্যিই তো, টাকা পাবো কোথা থেকে? জাইন গালে হাত দিয়ে মেকি ভাবনার ভান ধরল। ইশরাত জাইনের বাহুতে ঘুষি মেরে বলে উঠল, নাটক কম করুন। জাইন ইশরাতের হাত মুঠিতে চেপে ধরে নাইট স্ট্যান্ডের দিকে পা বাড়ালো। ড্রয়ার খুলে টাকার চেক বের করতে করতে শুধালো, কত টাকা দিনমোহর আপনার? ইশরাত হিসাব করলো, করা শেষে বলে উঠল, এভাবে ধরলে তো 10 লাখ। এর আগে বিয়ে করেছিলেন, তখন 10 লাখ ছিল, তাহলে এভাবে ওভাবে 20 লাখ। জাইন ইশরাতকে উল্টোপাল্টা হিসাব করতে দেখে বলে উঠল, এভাবে ওভাবে ধরে যত টাকা হয় বলুন। এভাবে ওভাবে ধরলে 20 লাখ টাকা হয়। আপনি চাইলে 30-40 লাখ দিনমোহর দিতেই পারেন। ইশরাত শেষের কথাটা এমনভাবে বললেও জাইন তা সিরিয়াস হিসেবে নিল। মুখের কথা মাটিতে পড়ার পূর্বে বল পয়েন্ট কলম দিয়ে ছোট ছোট অক্ষরে টাকার অ্যামাউন্ট বসিয়ে দিল 40 লাখ। নিজের সিগনেচার দেওয়া শেষে বাড়িয়ে দিল চেকখানা ইশরাতের দিকে, বলে উঠল, দেখে নিন অ্যামাউন্ট ঠিক আছে কিনা। জাইনের বাড়ানো হাত থেকে চেক নিতেই ইশরাতের চোখ দুটো রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে গেল। বিমূর্ত নেত্র চেক থেকে তুলে সামনের ব্যক্তির দিকে স্থির করে বিস্ময়পূর্ব কণ্ঠে জানতে চাইল, আপনি পাগল? 40 লাখ দিয়েছেন কেন? জাইনের অবাক কণ্ঠস্বর,
আপনি না বললেন 40 লক্ষ টাকা, তাহলে? জায়ানের কথা কেটে দিয়ে ইশরাত বলল, তাই বলে 40 দিয়ে দেবেন? এসব ছাড়ুন, দিনভর আদায় করা শেষ, কাছে আসুন। ইশরাত ঠোঁট নাড়িয়ে দুটো শব্দ ব্যয় করার পূর্বে জায়েন ঝড়ের গতিতে ওর কাছে চলে আসলো। ঠোঁটে আঙুল চেপে হিসিয়ে বলে উঠল, আর কোনো কথা নাই, দিনভর আদায় করে ফেলেছি, আর কোনো কথা শুনতে চাই না। পরের কয়েক সেকেন্ড কাটলো ঘোরে। জায়েন এক হাতে সুইচ টিপে বাতি অফ করলো, অন্য হাতে কাছে টেনে নিল নিজের নতুন বধূকে। ইশরাতের পিঠ ঠেকলো গিয়ে তুলতুলে বিছানায়। চোখ তুলে তাকাতে জানালা দিয়ে আসা পূর্ণিমার হলদেটে আলোয় চোখাচোখি হলো নিজের সান্নিধ্যে থাকা জাইনের সাথে। জাইন এক হাতের আজলায় ইশরাতের গাল চেপে ধরে ঠোঁটের পরশ বুলালো, মৃদু সুরে কানের কাছে শুধালো, অস্বস্তি হচ্ছে? জাইন কথা শেষে ইশরাতের ঠোঁটের দিকে আগাতে ইশরাত বাধা দিল। দ্বিধাযুক্ত নেত্র জাইনের পানে নিবিষ্ট করে বলে উঠল, জাইন, আমার ভয় লাগছে। জাইন হাসলো, বলল, ভয় পাবেন কেন, আমি তো আছি আপনার সাথে। ইশরাত দুই পাশে মাথা নাড়ল, জাইনকে বোঝাতে বলল, আমি আপনাকে ভয় পাচ্ছি। জাইনের শ্রবণে কথাটুকু ঢুকতে সে থমকালো, বিমূঢ় বিহল কণ্ঠে শুধালো, কেন, আপনি আমার ভয় পাচ্ছেন কেন ইশরাত? ইশরাত জাইনের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমার সময় চাই। ইশরাতের ধারণা ছিল বাক্যটুকু শুনতে জাইন দূরে সরে যাবে, রাগ করে চেঁচামেচি করবে। এমন অবস্থা থাকলে যে কেউ করত, কিন্তু তাকে অবাক করে দিয়ে জাইনের নমনীয় হাসির স্বর রুমের চার দেওয়ালে ঘুরে বেড়ালো, পুরো কণ্ঠে ভেসে আসলো, এটা বলতে এত ভয় পাচ্ছিলেন? ইশরাত দেখলো গম্ভীর শুভ্র মুখে লোকটার হাসি তাকিয়ে থেকে, যার হাসির ধমকে চোখের নিচের চামড়াটা কুঞ্চিত হয়েছে। শুভ্র চেহারার পুরুষালী গাল দুটো টকটকে হয়ে উঠেছে সময়ের সাথে। জায়েন সময় নিয়ে হাসলো শব্দ তুলে। ধীরে ধীরে শব্দ কমে আসলেও ঠোঁটের কোণ থেকে হাসির রেশ কমল না। শব্দ করে ইশরাতের গালে চুমু খেলো। ইশরাতের দেহ নিজের বুকের ওপর টেনে নিয়ে চুলের ভাঁজে খেলো শব্দ করে আরেকটা চুমু। ইশরাত জায়েনের বাহুবন্দির ভেতরে মাথা তুলে শুধালো, রাগ করেছেন? ইশরাতের প্রশ্নের বিপরীতে জায়েন প্রশ্ন করলো, আপনার কি মনে হয়? ইশরাত সহজ কণ্ঠে বলল, আপাতত দৃষ্টিতে দেখলে মনে হয় রাগ করেননি, কিন্তু একটু ভেতরে গিয়ে খোঁচালে হয়তো জানা যাবে রাগ করেছেন কিনা। ইশরাতের কথায় আবারও হাসলো জায়েন। ইশরাত বিগলিত গলায় আবার বলল, আপনার জায়গায় অন্য কেউ থাকলে রাগ করতো। জায়েন এতে সামান্য নারাজ হলো, নিজের ভেতর নারাজি চেপে রেখে বলে উঠল, আমার জায়গায় অন্য কেউ বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? ইশরাত চোখা দৃষ্টি জায়েনের দিকে নিবদ্ধ করে বলল, সামান্য এই কথা পড়ছেন ব্রো, নট ব্যাড। পিনপতন নীরবতা, গোল চক্রাকারে বর্ষা পরপর চারটে মানুষের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে বদ্ধ কামরায়। মাঝখানে রাখা মোমের আলোয় দেখা গেল নুসরাত এক হাতে নিজের গাল চেপে ধরে বসে আছে থম মেরে। ইরহাম, আহান, মম একইভাবে থমকানো নয়নে নুসরাতের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। সকলের মুখে অবাকতার লালিমা পরিলক্ষিত। কেউ আন্দাজ করেনি এমন কিছু হবে হুট করে। কি থেকে কি হয়ে গেল? নুসরাত গুনে গুনে গত আধ ঘন্টা যাবৎ গালে এক হাত রেখে বসে আছে। মুখের ভাবগতি স্বাভাবিক, কিন্তু এক জায়গায় কখন থেকে বসে থাকাটা অস্বাভাবিক ঠেকছে সকলের নিকট। দমকা হাওয়ায় জানালা বেয়ে রুমে প্রবেশ করতে নুসরাত নড়ে চড়ে উঠল। একই জায়গায় ঘাঁটি ঘিরে বসে থাকার তখন সময় ছিল 30 মিনিট 48 সেকেন্ড। হঠাৎ করেই চোখ মুখ অন্ধকার করে অস্পষ্ট স্বরে আওড়ালো, ওই খবিশ আরস চুমু খেয়ে নিয়েছে আমাকে, শালা লম্পট বদমাইশ ইতর অসভ্য কুত্তা পাঠা। ইরহাম নুসরাতের অস্পষ্ট স্বরে উচ্চারণ করা গালিগুলো খুব সহজে বুঝে নিল। রুমের মেঝেতে রাখা মোমবাতি হাতে নিতে যাবে, তার পূর্বে অন্য একটা হাত এসে মোমবাতি নিজের হাতে তুলে নিল। খোলা জানালার কপাট বেয়ে তখন সনসন বাতাস বইছে। রাতের অন্তিম প্রহরের ঠান্ডা হিম শীতল করা আবহাওয়া। পুরো রুম জুড়ে ব্ল্যাকবেরির মিষ্টি গন্ধ ছেয়ে গিয়েছে, সাথে পুরুষালী শরীরের মাস্কে কস্তুরীর ঘেরান। বেসামাল বাতাসে প্রায় নিভু নিভু মোমের জ্যোতি। প্রকাণ্ড জুড়ে কোথাও একটা বাজ পড়ার সাথে সাথে পুরো রুম রক্তবর্ণের লাল হয়ে গেল।
মোমো চিৎকার করে উঠে যাকে কাছে পেল তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। আহান নিজের পাশে বসা ইরহামকে জড়িয়ে ধরে বিড়বিড়িয়ে পড়ল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঝনঝন শব্দে বৃষ্টি পড়ছে তখন লাগাতার বাহিরে। প্রচণ্ড জোরে বাজ পড়ার শব্দ ভেদ করে নুসরাতের কানের কাছে দিয়ে বয়ে গেল পুরুষারী লৌহস্বর। জাস্ট একটা চুমু গালে খাওয়ায় আপনি গুনে গুনে 30 মিনিট 48 সেকেন্ড নিশ্চুপ ছিলেন। তাহলে আমার উচিত নয় কি প্রতিদিন 24 ঘন্টায় 48টা করে চুমু খাওয়া? নুসরাত বিরক্তিতে ভুরু গোছালো, হিসিয়ে বলে উঠল, আর একটা চুমু খাওয়ার ধান্দা করলে ঠোঁট কেটে কাকড়াকে দিয়ে দেব। ও তাই নাকি? আরশ নুসরাতের দিকে কাঁধ বাঁকিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো প্রশ্নটা। নুসরাত গম্ভীর্যের সাথে বলে উঠল, জি হ্যাঁ তাই। আরশ গাল ছেলে ঈষৎ বাঁকা হাসলো, চোখে মুখে তখন দুষ্টুমি খেলা করছে। নুসরাতের কথা বলা শেষ হতে আলগোছে দ্বিতীয়বারের মতো গালে চুমু খেলো। সন্তর্পণে সরে আসতে আসতে মৃদু স্বরে নুসরাতের কানের নিকট নিজস্ব ভঙ্গিমায় বলে ওঠে, তুমি কিছুই করতে পারবে না নুসরাত নাসির, তোমার উপর আমার সব থেকে বেশি অধিকার। রিমেম্বার দ্যাট ইউ আর মাই ওয়াইফ, লিগ্যাল ওয়েড ওয়াইফ। রিসেপশনের আয়োজনে সকলেই ব্যস্ত। ডেকচির আওয়াজ ভেসে আসছে সৈয়দ বাড়ির থেকে দূরের খালি প্লট থেকে। নাসির মঞ্জিলের সামনে পার্কিং করে রাখা গাড়িগুলো আজ সরানো হচ্ছে সেখান থেকে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা রিসেপশন ভেন্যু সেট করছে আর তদারকি করছে আরশ, ইরহাম, আহান, এমনকি বর নিজেও। কিছুক্ষণ পরপর শোনা যাচ্ছে নুসরাতের গলা ফাটানো চিৎকার, এভাবে না ওভাবে করুন বলে শাসাচ্ছে। অনেকক্ষণ চিৎকার করে যখন নিজের ইচ্ছা অনুসারে কাজ সম্পাদন করতে পারল না, তখন নিজেই লোকটাকে নিচে নামিয়ে দিয়ে উঠে দাঁড়ালো মইয়ের উপর। সুন্দর মতো কাঁচা ফুলগুলো ডাবল সাইডের টেপ দিয়ে আটকে দিয়ে লাফিয়ে নিচে নেমে এলো। হাত ছেড়ে বলে উঠল, এইভাবে লাগাতে হয় ফুল, বুঝেছে? নুসরাত কথা শেষ করতে পারল না। তার সামনে দাঁড়ানো শটান দেহি আরশ ঝুঁকে আসলো নিচের দিকে। সুগভীর কণ্ঠস্বরে বলে উঠল, না বুঝিনি, বুঝিয়ে বলুন প্লিজ। নুসরাত আরশের কথা কানে তুলল না, এক প্রকার দৌড়ে ওই স্থান থেকে পালালো। বিড়বিড় করলো, সে বলছে আরশ ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, এই বেটা তো ইমরান হাসমিকেও পেছনে ফেলে দিয়েছে অসভ্যতায়। দিনটুকু কেটে গেল ব্যস্ততায়। সকালের পর আর নুসরাতে দেখা পেল না আরশ। তার থেকে লুকিয়ে চুরিয়ে থাকলো সে। সন্ধ্যার সময় থেকে শুরু হলো বাহির থেকে আনা বাবুর্চিদের রান্নার তোড়জোড়। কিছু মহিলাদের আনা হলো পেঁয়াজ রসুন আদা বাটার জন্য। বাড়ির মহিলারাও তখন কাজে হাত লাগিয়েছে। রিসেপশন শুরু হলো সন্ধ্যার আয়োজন শেষ হতেই। পেস্টেল ব্লু কালারের গ্রাউন্ড পরিহিত ইশরাতকে যখন ভেন্যুতে নিয়ে আসা হলো, তখন রং বেরঙের আলোয় যাকে অপসরার মতো সুন্দর লাগলো। বংশীয় ঐতিহ্যে গৌরবপূর্ণ মানুষের ভেতর এক আলাদা আলোকসজ্জার সৃষ্টি হলো। জাইনের পরনে তখন স্যুট কোট, পুরুষালী চাপদারি বিশিষ্ট মুখটা থেকে অশৈকিক জ্যোতি ছড়াচ্ছে। সুন্দর করে ব্রাইড গ্রুমকে ওয়েল করা হলো ভেন্যুতে। বাফেট যেমন খাবার সাজানো থাকে তেমনি একপাশে সুন্দর মতো করে খাবার সাজিয়ে রাখা হলো। দূর হতে তখন বাতাসে ভেসে আসছে বিরিয়ানির খুশবু। অনুষ্ঠান যখন শুরুর দিকে তখন বাঁধল বিপত্তি। দেখা গেল টিস্যুর কমতি, সাথে বিদ্যুতের সমস্যার জন্য বারবার আলো জ্বলছে নিচ্ছে। টিস্যু আনার জন্য নাজমিন বেগম পাঠাতে চাইলেন আহানকে। সৌরভী আগ বাড়িয়ে বলে উঠল, আমি নিয়ে আসছি। সকলে মাথা নাড়িয়ে সায় দিল টিস্যু আনার জন্য। এর মধ্যে বিঘ্ন সৃষ্টি করতে চাইলেন নিজাম শিকদার। নাতনিকে চোখ রাঙিয়ে বাধা দেওয়ার প্রচেষ্টা করলেন। সৌরভী সেসবে তোয়াক্কা না করে হেলে দুলে দ্রুত পদক্ষেপে অগ্রসর হলো নাসির মঞ্জিলের উদ্দেশ্যে। রাত 8টা থেকে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে নাসির মঞ্জিলে। এত জ্বালাতন করছে কেন আজ, তার কারণটাই খুঁজে পেল না। নুসরাত মনে করলো মেইন সুইচে কোনো প্রবলেম হয়েছে, তাই নিজেই মেইন সুইচ চেক করতে লেগে পড়ল। ইরহামকে নাসির মঞ্জিলে যাওয়ার কথা বলে সে সাফ না করে দিল সে যাবে না, কিন্তু নুসরাতের জোড়াজুড়িতে হার মেনে যেতে বাধ্য হলো। তারপরে শুনতে হলো নুসরাতের কান ঝাঁচানো কথা, যা শালা, মেইন সুইচের সমস্যা দেখা দিয়েছে, স্ক্রু ড্রাইভার নিয়ে আয়, পরে ব্লাস্ট হয়ে যাবে, দেখি খুঁটিয়ে মেইন সুইচে কী সমস্যা। ইরহাম নুসরাতকে বোঝাতে পারল না যে মেইন সুইচে কোনো সমস্যা নেই,
কিন্তু নুসরাত বুঝতে চায় না। কানে তুলো গুজে বলল, যেতে বলেছি না তোকে, যাবি তুই? ইরহাম নাক ছিটকে নাসের মঞ্জিলের ভেতরে যেতে যেতে সতর্ক কণ্ঠে আওড়ায়, পণ্ডিতি করবি না একদম, আমি না আসা আগ পর্যন্ত, পরে দেখা যাবে পুরো ভেন্যুর আলো চলে গিয়েছে। নুসরাত অহংকার দেখিয়ে বলল, আমাকে একদম নেগলেক্ট করবি না ইরহাম, আমি সব পারি। এই নুসরাতের বা হাতের খেল কারেন্ট জিনিস ঠিক করার। হ বোন, এটা তো গাড়ির চাকা, তুমি একটা খুললে আর একটা লাগাই দিলা। নুসরাত বিরক্ত হয়ে খ্যাক করে উঠল, বলল, জ্ঞান না ঝেড়ে স্ক্রু ড্রাইভার নিয়ে আয়। ইরহাম যেতে যেতে আবারও সতর্ককরণ দিয়ে উঠল, পণ্ডিতি করবি না বলে দিলাম। নুসরাত ইরহামের কথা শোনার পাত্রী, সে চোখা দৃষ্টিতে তাকিয়ে মেইন সুইচ লক্ষ্য করলো। অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করলো, কোমরে হাত দিয়ে। ইরহামের অপেক্ষায় হাঁসফাঁস করলো, না আসলো না ইরহাম। ইরহামকে মেসেজ দিল, সে রিপ্লাইতে বলল, আসতেছি। পুরো বাড়ি অন্ধকার করে রাখা, আর ওই বুয়ারাও আসর জমিয়েছে বাড়ির বাহিরে, ওদের পাশ কাটিয়ে যেতে সময় লাগছে। নুসরাত লিখল, তুই ওদের সাথে ফ্লার্ট শুরু করে দিয়েছিস সেটা বল। ইরহাম মুখ মোচড় দিয়ে ইমোজি পাঠালো, টাইপিং করলো, তোর মতো পাইলি। এরপর আর নুসরাতের মেসেজ দেখা গেল না। মোবাইলের সাইড টিপে বন্ধ করে দিল, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ড্রয়িং রুমের সুইচ টিপে জ্বালালো। ধীর পায়ে অগ্রসর হলো স্টোর রুমের দিকে। স্টোর রুমের ভেতরে পা রাখতে সৌরভীর সাথে চোকাচোকি হলো। কেউ কাউকে বিশেষ পাত্তা না দিয়ে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে উঠল। সৌরভী দুই হাতে টিস্যু পেপার নিয়ে যখন অগ্রসর হলো সামনের দিকে, তখনই পুরো স্টোর রুম সহ বাড়ি অন্ধকারে ডুবে গেল। হঠাৎ এমন আলো নিভে যাওয়ায় অবাক হলো স্টোর রুমে অবস্থানরত সৌরভী। ইরহাম দুই হাতে চুলের মুঠি টেনে ধরে বিড়বিড়ে আওড়ালো, ও আল্লাহ, আমাকে ধৈর্য দাও। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দরজার সামনে ইরহাম এগিয়ে যেতেই দেখলো দরজার বাহির থেকে আটকানো। হালকা হাতে দরজার চাপড় মেলে বলে উঠল, এই দরজা খোলো, বাহিরে কে, আমি ভেতরে আছি। ইরহামের চিৎকার আওয়াজ শুনে সৌরভের পদক্ষেপ দ্রুত হলো, জিজ্ঞেস করলো বিরক্তি নিয়ে, কি হয়েছে তোমার, চেঁচাচ্ছ কেন? ইরহামের কুঞ্চিত করে রাখা চেহারার দিকে তাকিয়ে থমকে গেল সৌরভী। পুরুষালী গম্ভীর মুখখানা অবলোকন করতে ঠোঁটগুলো থেমে গেল আপনা আপনি। ইরহামের ধরে রাখা মোবাইলের ফ্ল্যাশ লাইট অনুসরণ করে সামনে তাকাতে সৌরভী নিজেও চিৎকার দিয়ে উঠল, অবাক সুরে শুধালো, দরজা বন্ধ করলো কি? মেয়েটার এমন প্রশ্নে ইরহাম নিজের নাক উঁচুতে তুলল, তিক্ত কণ্ঠে চেঁচিয়ে বলল, আমি করেছি বন্ধ। কিন্তু তুমি তো ভিতরে, বাহির থেকে বন্ধ করলে কি করে? সৌরভী কথাটা বলে জিভ কাটল। মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে চোখ তুলে স্বাভাবিক হাসার চেষ্টা করলো, হলো না। ইরহাম দেখলো না সেসব। একাই তো রুমে ভ্যাপসা গন্ধ, সাথে গায়ে পরিহিত কাপড়ের জন্য তরতর করে ঘামছে শরীর। এই মুহূর্তে এই বদ্ধ রুম থেকে বের হওয়াটা তার মেইন ফোকাস। মোবাইলটা সৌরভের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা নাও, দরজার দিকে ধরো। সৌরভী হাতে মোবাইল ধরিয়ে দিয়ে নিজের বাহুর সাহায্যে ধাক্কা দিল দরজায়। ধাক্কার জোরে দরজা সামান্য পরিমাণ নড়ল না। সৌরভী নিজের গলা উঁচিয়ে চেঁচালো, ওপাশে কেউ আছেন? আমরা ভেতরে আটকে গিয়েছি, প্লিজ দরজা খুলুন। ইরহাম কড়মড় করে বলল, চুপ, একদম চুপ, চেঁচাচ্ছ কেন? সৌরভী অবাক কণ্ঠে বলল, তো চেঁচাবো না, না হলে বের হবো কিভাবে? হ্যাঁ, তোমার তো দাদি আম্মা বাহিরে বসে আছে, উল্টোপাল্টা বলবে না, তার কি ঠিক আছে? ইরহামের কথার ভাবার্থ যখন বুঝলো সৌরভী, তখন জিহ্বায় কামড় দিল, মাথা নাড়লো উপর নিচ। সে বুঝেছে। জিজ্ঞেস করলো, এখন কি করব তাহলে, এখান থেকে বের হওয়ার উপায়? নুসরাতকে কল দাও, বলো এসে দরজা খুলে দিতে। ইরহামের কথা শেষ হতে সৌরভী মোবাইল অন করে ফোন দিতে যাবে, স্ক্রিনে গ্রিন লাইন এসে মোবাইলটি বন্ধ হয়ে গেল। ইরহাম বন্ধ দরজায় ধাক্কা দিতে দিতে বিড়বিড় করলো, সাহুয়ার সব বিপদ আজ হওয়ারই ছিল। অন্ধকার ভেন্যুতে চাপা হই হুল্লোড়, চারিদিকে মানুষের কথা, চাপা গুঞ্জন। নাসির সাহেব জেনারেটর চালু করার জন্য কথা বলতে একজন বলে উঠল, মেন সুইচ কেউ বন্ধ করে দিয়েছে চাচা। গলাটা আরমান শিকদারের। মাহাদি নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে জ্বালাতেই শাহেদ খান এসে পাশে দাঁড়ালেন। কারোর সংস্পর্শ নিজের কাছে উপলব্ধি করতে ঘাড় বাঁকায় মাহাদি। বাবাকে পাশে দাঁড়াতে দেখে মৃদু হাসির প্রচেষ্টা করলো। পরপর আবার বাবার হাত পিঠে অনুভূত হতেই ভুরু উঁচিয়ে শুধালো, কি হয়েছে পাপা?
শাহেদ খানের চোখে নমনীয়তা থাকলেও কণ্ঠে রুক্ষতা। নিজের বাড়িতে যাবে না? মাহাদি আমতা করে বলল, হ্যাঁ যাব তো। কবে? পরপর কঠিন স্বরে ছেলেকে শুধালেন শাহেদ খান। পিঠে তখনও স্নেহের হাত। মাহাদি মাথা নিচের দিকে সামান্য ঝুঁকিয়ে নিয়ে স্বীয় গম্ভীরতা বজায় রাখে, অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, শীঘ্রই। মাহাদির কথা শেষ হতেই শাহেদ খান জিজ্ঞেস করলেন, শীঘ্রই কবে? এই বাড়িতে ঘাঁটি কেড়েছ নাকি? গত মাস খানেক এসেছো, থেকেছো। এখানে ইচ্ছে হয়নি এখনো থাকার? নাকি এই বাড়িতেই কোনো মেয়েকে বিয়ে করে ঘর জামাই হওয়ার ইচ্ছে পোষণ করছো? মাহাদি এহসান বাবার রসিকতায় হকচকালো। লজ্জা পেয়ে বাবার কথার বিপরীতে মৃদুস্বরে উত্তর দিল, যাবো তো বলেছি। ভদ্রলোক আর মাহাদির কথা শেষ হতেই আনিকা এসে দাঁড়ালো তাদের পাশে। দুই হাতে বাবার গলা জড়িয়ে ধরে বাবার কথায় ঘি ঢালতে বলল, মেয়েটার সাথে বিয়ে দিতে পারো। মেয়েটা ভীষণ ভদ্র, দেখতেও কেমন নাদুস নুদুস। আমি তো কয়েকবার দেখলাম। উন্দা বিড়ালের মতো মাহাদি আড়ে আড়ে ওই মেয়েকে দেখে। কথা শেষে শুভ্র গায়ে রমণী হেসে উঠল ঠোঁট চেপে। মাহাদি চোখ রাঙালো, শক্ত কণ্ঠে বোনের নাম উচ্চারণ করল, আনিকা। মাহাদিকে রাগ করতে দেখে শাহেদ খান হেসে উঠল। দুজনেই টিপ্পনি কেটে শুধালো, এই বাড়ির জামাই হওয়ার ইচ্ছে আছে নাকি মাহাদি? শাহেদ খান পরপর ঈষৎ ভুরু উঁচিয়ে ছেলের কাছে বললেন, বয়স তো অনেক হয়েছে, কথা বলবো নাকি হিলালের সাথে? তোমাকে ওর ভাগ্নি দেবে নাকি? মাহাদি জোরালো শব্দে কিছু বলতে নেবে আনিকা কথা কেটে দিয়ে বলে উঠল, দেখো ড্যাড, কিছুই বলতে পারছে না ও লজ্জায়। মাহাদি নিজেও চায় মেয়েটাকে বিয়ে করতে। বিশেষ কোনো প্রয়োজন ছাড়াই স্টোর রুমে প্রবেশ করে না নাসির মঞ্জিলে থাকা কোনো সদস্য। তাই এই রুমের জানালাও সচরাচর খোলা হয় না, বদ্ধ পরিত্যক্ত রুম হিসেবেই পড়ে থাকে। বদ্ধ কপাটের আড়ালে থাকা ঠেসে রাখা জিনিসের ভারে পথটুকুও ভীষণ সংকীর্ণ। ভ্যাপসা গন্ধে রুমটি টিকে থাকা মুশকিল। ইরহাম রুমাল চাপে মুখে বের হওয়ার জন্য। গুটগুটে অন্ধকারের প্রভাবে হাত ফসকে মেঝেতে পড়ে গিয়েছে তা কবেই। এখন পেট ঠেলে বমির উদ্রেক হচ্ছে, যে কোনো সময় বমি হয়ে যাবে। এতক্ষণ ফ্ল্যাশ লাইটের আলোতে যতটুকু অন্ধকার নিভেছিল তার তুলনা এখন দ্বিগুণ আধারে ডুবে গিয়েছে রুমটা। মাকড়সার সাদা বুনো জাল এঁটে আছে দেওয়ালে। ভেতরে বাহিরে তখন নিস্তব্ধতা জুড়ে রয়েছে। পেঁয়াজ রসুন এই রুমের মেঝেতে বিছিয়ে রাখায় তেলাপোকা হাঁটছে বলে মর্মর শব্দ হচ্ছে। আকস্মিক অন্ধকারে গায়ে ধাক্কা লাগলো দুজনের অজান্তে। একসাথে চিৎকার দিয়ে ছিটকে সরে গেল তারা দুজন। মেইলি গলার মৃদু আর্তনাদ ভেসে বেড়ালো কামরায়। সমস্যা কি তোমার ইরহাম? দরজা না ধাক্কিয়ে আমাকে ধাক্কাচ্ছ কেন? তাছাড়া এতক্ষণ যাবৎ সামান্য দরজাটুকু তুমি ভাঙতে পারলে না? সৌরভের কথা ইরহামের শ্রবণ ইন্দ্রিয় দিয়ে প্রবেশ করতে ছ্যাদ করে জ্বলে উঠল। আমাকে তোমার কি পালোয়ান মনে হয় যে এক ধাক্কা মারব আর দরজা ভেঙে ফেলবো? ইরহামের বিরক্তি ধরা কণ্ঠে কিছুটা দমে যায় সৌরভী। এক হাতে নাকে ওড়না চাপা দিতে গিয়ে মনে হলো ওড়না গায়ে নেই, খসে কোথাও পড়ে গিয়েছে। আলোবিহীন রুমে চোখ আশপাশে ঘোরালো, কিন্তু বুঝতে পারলো না ওড়না কোথায়। হঠাৎ পায়ের ওপর দিয়ে শিরশির করে কিছু একটা যাওয়ার অনুভূতি হতেই ভয়ে কাঠ হয়ে গেল মেইলি মুখটা। শির দ্বারা বেয়ে শিরশির করে বয়ে গেল শীতল বাতাস। শুভ্র বর্ণের মুখটা পাংশুটে বর্ণের হয়ে উঠল নিমিষেই। না চাইতেও বদ্ধ কামরায় সাপের ভয় বিকট এক চিৎকারে ঢলে পড়ল মেঝেতে। গাটুকু মেঝেতে স্পর্শ করতে উচালো শব্দ হলো। ইরহাম দরজা ধাক্কা দিচ্ছিল বাহুর সাহায্যে। এই অন্ধকারে কবে মেয়েটা তার পাশ থেকে সরে গিয়েছে তার টেরই পায়নি। যখন আত্মচিৎকারের শব্দ কান ভেদ করলো তখন অনেক দেরি। স্টোর রুমের মৃদু আলোর বাল্ব জ্বলে উঠেছে, সাথে সাথে আলোকিত হয়েছে রুমটা। বাহির থেকে দরজা খোলার মর্মরের শব্দে চোখ তুলে দরজার ওপাশে তাকাতে ইরহামের চোখাচোখি হয় জন কয়েক মহিলার সাথে, যারা দরজার কপাট খুলে দিচ্ছেন। আর একই সাথে তাদের সন্দিহান নজর ছেলে মেয়ে দুটোর দিকে নিবিষ্ট। কুমারী ছেলে মেয়ে একই রুমে বদ্ধ অবস্থায় পড়েছিল, তারা স্বাভাবিক মনোভাব নিতে পারলেন না। মনে করলো ছেলেটা মেয়েটার সাথে জোর জবরদস্তি খারাপ কিছু করতে চেয়েছে। মেয়েটা হয়তো নিজের ইজ্জত বাঁচানোর ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। অকারিক অর্থে ইরহামের কাপড় ঠিক থাকলেও
মেঝেতে পড়ে থাকা জ্ঞানহীন সৌরভীর গায়ে জড়িয়ে থাকা কাপড়ের ঠিক নেই। ওড়না খসে পড়ে আছে এক পাশে, অন্য পাশে নারী শরীর। বড় গলার কাপড় হওয়ার দরুন বক্ষ বিভাজনের একটু অংশ দেখা যাচ্ছে। ইরহাম যতক্ষণে বুঝলো ঘটনা খারাপের দিকে গড়াচ্ছে, এরা স্বাভাবিক একটা ঘটনাকে বিপত্নিক রূপ ঢেলে দিতে চাইছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চারিদিকে হই হুল্লোড় বেঁধে গেল সেকেন্ডের ভেতর। চোখের পলক ফেলার আগে পরবর্তী ঘটনা ঘটল যে ইরহাম নিজের নামের সাফাইটুকু গাইতে পারল না, বলতে পারল না। এখানে খারাপ কিছুই ঘটেনি, সব স্বাভাবিক। বাতাসের গতিতে উড়ন্ত খবরগুলো গিয়ে পৌঁছালো সৈয়দবাড়ির কর্তা ও নিজাম শিকদারের কানে। অবিশ্বাস্য নয়নে দুজনেই কয়েক পল তাকিয়ে দ্রুত পায়ে রিসিপশনের ভেন্যু ফেলে ছুটলেন নাসির মঞ্জিলে। তাদের পিছু পিছু ছুটল পুরো পরিবারের মানুষজন। শুধু অজ্ঞাত থাকলো এই বিষয়ে দুটো মানুষ, যারা এই মুহূর্তে নিজেদের তুমুল ঝগড়ায় ব্যস্ত। নিজ নিজ কথার বানে একে অন্যের ঝোঁকানো বৃথা প্রচেষ্টা করছে। নুসরাতকে মেইন সুজের সামনে দাঁড়িয়ে টানা হিস্টা করতে দেখে আরশ অপ্রতিকস্থের ন্যায় খেকিয়ে উঠল পেছন থেকে। গলার আওয়াজ ধারালো করে প্রশ্ন ছুড়ল, ওখানে কি করছো তুমি? মেইন সুইচের কাজ কি তোমার? নুসরাত নিজের মেইলি কপালে ভাঁজ ফেলে বলল, মেইন সুইচের সমস্যা দেখা দিয়েছে, তাই আমি ঠিক করছিলাম। হ্যাঁ, ঠিক করার ধরন তো দেখছি, দেখেই বোঝা যাচ্ছে এখানে ঠিক করা হচ্ছে নাকি কুস্তিগিরি হচ্ছে। নুসরাত ভুরু উঁচিয়ে শুধালো, অপমান করছেন? আরশ দম্ভের সহিত বলে, আমার এত সাহস তোমাকে অপমান করব? আরশের কথায় নুসরাত নাক ফোলালো, দুই হাত বুকে বেঁধে শুধালো, কি চাই? আরশ বিড়বিড়িয়ে আওড়ালো, তোমাকে। নুসরাতের কান পর্যন্ত কথাটুকু পৌঁছালো না, খ্যাক করে জানতে চাইল, কি? কিছু না। আরশ নুসরাতকে মেইন সুইচের সামনে থেকে সরিয়ে দিয়ে ফ্ল্যাশ লাইট তুলে ধরল সেখানে। তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে শেষে সুইচ টিপে দিল, আর তাতে আবারও চারিদিক ঝকঝকিয়ে উঠল। শুধালো, কোন অশিক্ষিত মেইন সুইচ বন্ধ করেছে? নুসরাত চোখ পাকিয়ে চেঁচিয়ে উঠল, একদম অশিক্ষিত বলবেন না। তো অশিক্ষিতকে অশিক্ষিত বলবো না? একটা মানুষ কতটা মাথা মোটা হলে রিসেপশনের অনুষ্ঠানের মধ্যে মেইন সুইচ বন্ধ করে দেয়? নুসরাত হাত তুলে তেড়ে আসলো আরশের দিকে, কর্মরিয়ে বলল, অশিক্ষিত হবে আপনার শ্বশুর। আমার শ্বশুরমশাই তো তোমার বাপ। নুসরাত থতমত খেয়ে গেল, জিভ কেটে বলে উঠল, নিজে অশিক্ষিত আর অন্যকে বলে অশিক্ষিত। আরশ কপালে ভাঁজ ফেলে শুধালো, তুমি এমন চেচ্ছ কেন? আমি তো তোমাকে অশিক্ষিত বলিনি, যে মেইন সুইচ অফ করেছে তাকে বলেছি। নুসরাত নিজের কণ্ঠে ধীরতা বজায় রেখে বলে উঠল, তো যে কাউকে আপনি কেন অশিক্ষিত বলবেন? আপনি কি এত সাহস কে দিয়েছে? আরশ ভুরু উঁচিয়ে বিদ্রুপ করল নুসরাতকে, নিষ্প্রাণ বলল, মেইলি নেত্রে স্থির করে হিসহিস করে জানতে চাইল, তোমার এত ধরছে কেন ওই অশিক্ষিতটার জন্য? এটা তুমি না তো? নুসরাত রাগে ফুঁসে উঠল, দুই হাত আরশের গলা টেপে ধরার জন্য পা বাড়ায় বলে উঠল, হ্যাঁ আমি বন্ধ করেছি, তো কি হয়েছে? আরশ রাগ করলো কাঁধ দিয়ে। নুসরাতের দিকে গ্রীবা বাঁকিয়ে সামান্য ঝুঁকে এসে বলল, হোয়াট এ কোইন্সিডেন্স, তার মানে তুমি ওই অশিক্ষিতটা? নুসরাত আরশের বারবার অশিক্ষিত কথাটা বলায় খেপা ষাঁড়ের মতো হিসিয়ে উঠল। দুই হাত তুলে থাবা মারার জন্য তেড়ে আরশের দিকে এগিয়ে আসলো। দুজনের ভেতরে তিল পরিমাণ দূরত্ব মিটিয়ে দিয়ে চিৎকার করে বলল, আমি অশিক্ষিত না। পরপর বিড়বিড় করে আরশের শোনার মতো করে বলল, তুই নিজে অশিক্ষিত গাধা একটা, পাঠা কোথাকার, আমাকে বলে আবার অশিক্ষিত। নিজেই তো ঠিক মতো স্বরবর্ণ পারিস না মনে হয়। আরশ নুসরাতের বানান করে করে কথাগুলো বুঝলো না, অবাক নেত্র নিবিষ্ট করে শুধালো, কি বললে তুমি? এভাবে বলছো কেন? স্পিক ইন বাঙালি, ইন অ্যান আমেরিকান অ্যাকসেন্ট অর আ ব্রিটিশ অ্যাকসেন্ট। নুসরাত আরশের কথা কানেই তুলল না, খুশিতে গদগদ করে বলে উঠল, যখন সত্যি সত্যি দেখলো আরশ স্বরবর্ণ পারে না। বাংলা সিনেমার মতো তার মনে মনে মৃদুস্বরে গান বাজলো, দোলা দিয়ে গেল। সামনে দাঁড়ানো স্তম্ভিত আরশকে ভালো করে বাজানোর জন্য এবারও একই পন্থা অবলম্বন করল। তোরা তো অশিক্ষিত, অ আ ক খ পারিস না, মূর্খ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখার বয়সে প্রেম করলে তো এসব হবেই, খাইস্টে একটা। নুসরাত কথাগুলো বানান করে বলা শেষ করলো,
সামনে দাঁড়ানো আরস নুসরাতের কথা কিছুই বোধগম্য হলো না। সে বলল, স্পষ্ট শুদ্ধ বাংলায় বলো। আসছে আমার নবাবজাদা, ওনার জন্য বাংলায় বলবো। বলবো না বাংলায়, এই ভাষায় আমি কথা বলবো। আরস চেঁচালো, নুসরাত তুমি ভালো কিছু বলছো না আমি জানি। তো জানলে কি হবে, আমি তো বলবোই। আরস ক্যাপাটে সারের মতো এগিয়ে আসে নুসরাতের দিকে, দুই বাহু চেপে ধরে শক্ত কণ্ঠে শুধালো, বাংলায় বলো। অশিক্ষিত, শিখিসনি কেন বাংলা? পারবো না বাংলাতে বলতে। আরস রাগে চোখ মুখ অন্ধকার করলো, কিটমিটিয়ে বলল, তুমি কি মনে করো আমি বাংলা শব্দের উচ্চারণ করতে পারি না? আমি সব জানি। নুসরাত ভুরু উঁচিয়ে বাহবা দিল, আবারও বানান করে বলল, ভালো, খুব ভালো, চেঙ্গিস খানের বাচ্চা, অশিক্ষিত কোথাকার। তুই স্বরবর্ণ পারিস না, আমি কি করব? আজ থেকে তোর সাথে এইভাবেই কথা বলবো, তাহলে তুই আর কিছুই বুঝবি না। নুসরাত কথা শেষ করে গদগদ করে উঠল, নিজেকে বাহবা দিল, কিভাবে এই বেটাকে জব্দ করেছি। আরসকে বিদ্রুপ করে নিজ মনে বিড়বিড়ল, শিখিসনি কেন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ? এবার বোঝ বেটা। নুসরাত আর আরসের ঝগড়ার ভেতরে দূর হতে দৌড়ে আসলো আহান। চিৎকারের আওয়াজ অনেক জোরালো, বারবার উচ্চারণ করছে, সর্বনাশ হয়ে গিয়েছে, সর্বনাশ। নুসরাত ঘাড় বাঁকিয়ে ওদিকে তাকাতে নেমে আরস নুসরাতের দুই বাহু ছেড়ে দিল। কটমট করে নুসরাতের না বোঝার মতো করে আওড়ালো, ভাব ফান কুলো নুসরাত নাসির, যার অর্থ দাঁড়ায় পাখিও নুসরাত নাসির। নুসরাত চোখা দৃষ্টিতে তাকায়, প্রশ্নাতীত কণ্ঠে শুধালো, আপনি আমায় গালি দিয়েছেন? কি বলেছেন আপনি? সাহস থাকলে এভাবে বলুন। আরস ভাব দিয়ে আড়াআড়ি বুকে হাত বেঁধে দাঁড়ায়। নুসরাত দুই হাত পেঁচিয়ে দাঁড়ানো আরসকে টেনে নিয়ে নিজের দিকে ফিরিয়ে বলল, কি বলছেন? কোন ভাষায় বলছেন? সাহস থাকলে শুদ্ধ বাংলায় এভাবে বলুন। আরস ঠোঁট উঁচিয়ে বিদ্রুপ করে হাসল, বলল, আমার সাহস কতটুকু তার আন্দাজ তোমার নেই মিসেস আমার। তো বলুন শুদ্ধ বাংলায়। আরস হাসল, নিজের দিকে ঝুঁকে এসে বলল, এত ডেসপারেট আমার মুখ থেকে কথাটা শোনার জন্য, তাহলে তোমার সন্তুষ্টির জন্য বলেই দিই। আরস ভুরু নাচালো। নুসরাত আগ্রহ প্রকাশ করতেই বাতাসে ভেসে আসলো গম্ভীর স্বর, ফাকিও নুসরাত নাসির। কথা শেষ হতে নুসরাত নিজেও সমান জোরে বলে উঠল, ফাকিউ টু। আরস আর কিছু বলবে, আহান দুজনকে ঠেলে দূরে সরিয়ে দিল। দুজনের ঝগড়ায় বাধা দিয়ে বলে উঠল, আপু সর্বনাশ হয়ে গিয়েছে। আহান জিরিয়ে নিল সামান্য কথাটুকু বলে, হাঁপিয়ে উঠেছে এতটুকু দৌড়ে আসতে গিয়ে। নুসরাত চোখে সে শুধালো, কি সর্বনাশ? আরস নিজে আহানের দিকে তাকিয়ে আছে প্রশ্নের উত্তরের আশায়। আহান জোরে জোরে শ্বাস ফেলল, বুকের কম্পনে স্বাস্থ্য বিশিষ্ট শরীর নড়ছে। দুজনের অবাক চোখের অবাকতা বাড়িয়ে দিতে আহানের স্বর শ্রবণ ইন্দ্রে প্রবেশ করল, ইরহাম ভাই আর সৌরভী আপু কট। নুসরাত আরস দুদিকে ছিটকে দাঁড়ালো, একই সাথে কান ফাটানোর শব্দ দুজনে চেঁচিয়ে বলে উঠল, কি?